তোমরা শুনতে পাচ্ছো? জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, তোমাদেরকে পড়াতে চাইছি আজকে পোস্টপার্টাম হেমোরেজ, হ্যাঁ, পিপিএইচ। পিপিএইচ এর আগে যেটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে হবে যে পিপিএইচটা আমাদের হচ্ছে একটা থার্ড স্টেজ কমপ্লিকেশন, তাই তো? সেজন্য আমরা সবসময় বলি অফ অফ অল ব্যাপারে। এটা আসলো কেন? কমপ্লিকেশন অফ দ্য থার্ড স্টেজ অফ দ্য লেবার। থার্ড স্টেজ অফ লেবারের কিছু কিছু কমপ্লিকেশন আছে, তার মধ্যে হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ একটা কমপ্লিকেশন। হ্যাঁ, আমরা এই জন্য বলি অফ অল দ্য স্টেজ অফ দ্য লেবার থার্ড স্টেজ ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল ওয়ান। হ্যাঁ, আমরা যদিও অন্যান্য স্টেজ গুলাকে কমপ্লিকেশন গুলাকে প্রিভেন্ট করতে পারি, কিন্তু কিছু কিছু কমপ্লিকেশন আছে থার্ড স্টেজে যেটা আমরা প্রিভেন্ট করতে পারি না। হ্যাঁ, সেই কমপ্লিকেশন গুলা কি কি কমপ্লিকেশন হয়? নাম্বার 1 হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ, নাম্বার 2 হচ্ছে রিটেনশন অফ দ্য প্লাসেন্টা, নাম্বার 3 হচ্ছে শক, মেবি হেমোরেজিক অর নন হেমোরেজিক। তাহলে শকের মধ্যে কি কি আছে? হেমোরেজিক, নন হেমোরেজিক। নন হেমোরেজিকের মধ্যে কি কি আছে ইম্পর্টেন্ট এখানকার জন্য হচ্ছে হলো নিউরোজেনিক, মানে হেমোরেজিক শক অথবা নিউরোজেনিক শক। পেশেন্ট অনেক সময় নিউরোজেনিক শকে চলে যায়। নেক্সট পালমোনারি এম্বলিজম, কোনো কারণে যদি সাইনাস গুলো ওপেন থাকে তাহলে ধরো যে এই প্লাসেন্টা সেপারেশন হলো, ওই সাইনাস যে কোনো একটা এম্বলিজম চলে পালমোনারিতে চলে গেল, এটা ইম্পর্টেন্ট জিনিস। এবং সবচেয়ে আর একটা খুব রেয়ার যদিও, কিন্তু ওটা লাইফ থ্রেটেনিং, সেটা হচ্ছে ইউটার ইনভার্সন। ইউটার যে অবস্থা ছিল একেবারে উল্টায় চলে আসে, সেটা করে ইউটার ইনভার্সন। এগুলোর মধ্যে এই পোস্টপার্টাম হেমোরেজ, এটা পোস্টপার্টাম হেমোরেজটা পড়াতে গেলে রিটেন পার্সেন্ট এমনি চলে আসবে। শকের ম্যানেজমেন্ট তোমরা আলাদা করে পড়ো। পালমোনারি এম্বলিজমটা তেমন কিছু পড়ানোর নাই, আমি ইউটার ইনভার্সন আর হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ এই দুটাই পড়াই ফেলবো আজকে। পোস্টপার্টাম হেমোরেজ, এখানে একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের তাজমহলের ছবি। বেড়াতে গেছিলাম যখন, তখন তুলে নিয়ে আসছিলাম। তাজমহলের ছবিটা দেখানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে মমতাজ বেগম, উনি কিন্তু মারা গিয়েছিলেন পোস্টপার্টাম হেমোরেজ, তোমরা হয়তো জানো অনেকেই। উনি পিপিএইচ এ মারা যাওয়ার পরে রাজা সাহেবের মনে হলো এমন কিছু স্থাপন করি, বা স্ত্রীর প্রতি তার এত বেশি ভালোবাসা যে এমন স্থাপন করব সারা বিশ্বে সেটাকে মনে রাখবে। এবং সত্যিই তাই, এখনো সারা বিশ্বের মধ্যে তাজমহল একটা মানে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, এবং প্রচুর লোক দেখতে আসে। তোমরা হয়তো এর মধ্যে অনেকে দেখতে গেছো, বা হয়তো দেখে আসছো, বা দেখা না থাকলে দেখে এসো এই জিনিসটা, যে পিপিএস উনি মারা গেছিলেন তার জন্য এত বড় একটা স্থাপনা তৈরি গেছে। এবং উল্লেখ্য যে ওনার এত বেশি ভালোবাসা ছিলেন, তার জন্য এটা তৈরি করছে বটে, কিন্তু এটা তৈরি করার পরপরই কিন্তু আবার শালীকে উনি বিয়ে করেছেন। যাই হোক, এটা অন্য কথা। এখন আমরা চলে আসি যে হোয়াট ইজ দ্য পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজ, কথা হলো পোস্টপার্টাম হেমোরেজ। হেমোরেজ মিন্স ব্লিডিং, পোস্টপার্টাম মানে হচ্ছে আফটার ডেলিভারি। তাহলে বাই ডেফিনিশনে আমাদের এখানে দুই ধরনের ডেফিনিশন আছে, একটা হলো কোয়ান্টিটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটিভ মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড লস।
সেখানে বলবো it is an arbitrary and related to the amount of blood loss in excess of 500 ml following birth of the baby. ডেলিভারির পরে যদি 500 মিলিগ্রামের বেশি 500 ml এর বেশি ব্লাড লস হয় তাহলে আমরা সেটাকে বলবো পোস্টপার্টাম হেমোরেজ। কিন্তু এটা ইন কেস অফ নর্মাল ভ্যাজানাল ডেলিভারি। আর ইন কেস অফ সিজার সেকশন যদি হয় তাহলে 800 থেকে 1000। ইন কেস অফ সিজার সেকশনে 800 থেকে 1000। কারণ এমন তো না যে সিজার সেকশনে পোস্টপার্টাম হেমোরেজ হবে না, তা তো আর না, তাই না? সেজন্য সিজারের জন্য হলো 800 থেকে 1000। আর একটা কোয়ালিটেটিভ অথবা ক্লিনিক্যাল ডেফিনিশন। আমরা যদি কোনো ডেফিনিশন ধরি তাহলে এই ডেফিনিশনটাই বলতে হবে, ক্লিনিক্যাল ডেফিনিশন। এটা কি জিনিস? এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট ফলোইং বার্থ অফ দ্য বেবি আপ টু পিরপ্রাম। তাহলে পিরপ্রামটা কতদিন সময়? 6 উইকস। হ্যাঁ, তাহলে 6 উইকস এর মধ্যে হুইচ অ্যাডভার্সলি অ্যাফেক্ট দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য মাদার বাই ফলোইং দ্য ব্লাড প্রেশার এন্ড রাইজিং দ্য পালস রেট। এইটা একদম মুখস্থ। এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট from birth of the baby up to puerperam which adversely affect the general condition of the mother evidenced by falling the blood pressure and rising the pulse rate. এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এই ডেফিনিশনটা সব সময়ের জন্য মুখস্থ। এবং এই ডেফিনিশনটা কেন ইম্পর্টেন্ট? কোনো পেশেন্টের যদি সিভিয়ারলি অ্যানিমিক থাকে তাহলে ওর 500 ml ব্লাড লস হতে হবে না, তার আগেই সে শকে চলে যাবে। হ্যাঁ, সেই জন্য আমাদের এই 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 ডেফিনিশনটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিই। হ্যাঁ, এর ইনসিডেন্স হচ্ছিল 1% অ্যামোগেস দ্য হসপিটাল ডেলিভারি। আর বাসায় যেটা ডেলিভারি হয় তার অত বেশি তো স্ট্যাটিস্টিক্স নাই আমাদের কাছে, কিন্তু হসপিটালেও দেখা যায় যে 100টা ডেলিভারি হলে তার একটা দেখা যায় যে পিপিএইচ হচ্ছে। আমি একটা এই পিপিএইচ এর উপর একটা বড় সেমিনার করেছিলাম এখানে অনেক আগে 2006 সালে। তখন 2006 সালের একটা আমাদের ডিপার্টমেন্টে একটা স্ট্যাটিস্টিক্স আমি দিয়েছিলাম যে আমাদের ডিপার্টমেন্টে কি কতগুলা পিপিএইচ এর পেশেন্ট মারা যায় 2006 সালে। তখন এটাকে এম আব্দুল রহমান মেডিকেল কলেজ না, তখন ডিজিএমসিএস বলা হতো, দিনাজপুর মেডিকেল কলেজ বলা হতো। আচ্ছা, দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটালে সেই সময় আমাদের টোটাল পেশেন্ট অ্যাডমিশন হয়েছিল 344 জন। তার মধ্যে পিপিএইচ এর পেশেন্ট ছিল হলো 75। তাহলে এখানে কিন্তু 2.05%। আমাদের কিন্তু 1% কিন্তু এখানে দেখছি আমরা আরো বেশি হয়েছে। তবে এখানে উল্লেখ্য যে হসপিটালের স্ট্যাটিস্টিক্স বটে, তবে এই পেশেন্ট গুলা কিন্তু ম্যাক্সিমামই পিপিএইচ নিয়েই ভর্তি হয়েছে। মানে এমন না যে আমাদের এখানে ডেলিভারি হওয়ার পরে পিপিএইচ, তা কিন্তু না। 2006 সালে আমরা দেখেছিলাম যে পিপিএইচ এর পেশেন্ট 75, কিন্তু টোটাল ডেথ হয়েছিল হলো 8টা পেশেন্ট মারা গেছিল হলো ডিউ টু পিপিএইচ এর জন্য। তাহলে এটা কিন্তু অনেক পার্সেন্টেজ, 10.6%। এটা সেই বছরের ডেথের আমাদের একটা রিভিউ ছিল যে কিসে কিসে আরো মারা গেছিল পেশেন্ট। টোটাল ডেথ ছিল 25টা, 8টাই ছিল হলো পিপিএইচ, সবচেয়ে বেশি ছিল পিপিএইচ। তাহলে ম্যাটারনাল মর্টালিটি যদি আমি প্রিভেন্ট করতে চাই তাহলে পিপিএইচ কে আমার প্রিভেন্ট করতে হবে, বা পিপিএইচ হওয়ার রিস্ক যারা থাকবে তাদেরকে যেভাবে কমানো যায় পিপিএইচ সেটা আমাকে কমাতেই হবে। তা না হলে কিন্তু আমরা ম্যাটারনাল মর্টালিটিটাকে কমাতে পারবো না। আমাদের দেশে যে ম্যাটারনাল মর্টালিটি রেট যে কমে আসতেছে, যে গোলে আমরা কমাচ্ছি, এটাও কিন্তু এই পিপিএইচ এর উপর বেশি জোর দেওয়ার জন্য কিন্তু এতটা কমে আসছে। এই পোস্টপার্টাম হেমোরেজটা কয় ধরনের? এটাকে আমরা দুই ভাগ করেছি। পোস্টপার্টাম হেমোরেজ একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি। তাহলে প্রাইমারি হেমোরেজটা আমরা কখন বলবো? হেমোরেজ অকার উইদিন 24 আওয়ার ফলোইং দ্য বার্থ অফ দ্য বেবি। ডেলিভারি হলো পর 24 ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে যদি ব্লিডিং বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রাইমারি হেমোরেজ। আচ্ছা, এই প্রাইমারি হেমোরেজের মধ্যে আবার একটা হলো দুই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে থার্ড স্টেজ হেমোরেজ, একটা হচ্ছে ট্রু পিপিএইচ। প্রাইমারি হেমোরেজকে দুই ভাগ করছে, একটা থার্ড স্টেজ হেমোরেজ, একটা হচ্ছে ট্রু পিপিএইচ। আরো সহজকে মনে রাখার জন্য মনে রাখো, থার্ড স্টেজ হেমোরেজ মানে হচ্ছে প্লাসেন্টা উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, ট্রু পিপিএইচ মানে হচ্ছে প্লাসেন্টা আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। তার মানে এখানে প্লাসেন্টা এক্সপালশন হয়নি, এখানে প্লাসেন্টা এক্সপালশন হয়ে গেছে। এখানে প্লাসেন্টা ইউটেরাইন ক্যাভিটির মধ্যেই আছে, এখানে প্লাসেন্টা ইউটারাস থেকে বের হওয়ার পরে ব্লিডিং হচ্ছে। তাহলে প্রাইমারিকে দুই ভাগে ভাগ করবো, একটা থার্ড স্টেজ হেমোরেজ, দ্যাট মিন্স প্লাসেন্টা উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, and true PPS, that means placenta outside the uterine cavity. আর সেকেন্ডারি হচ্ছে আফটার এই যে 24 আওয়ারের পর থেকে উইদিন দ্য পিরপ্রাম। পিরপ্রাম মানে হচ্ছে তোমার 6 উইকস এর মধ্যে যখনই হোক তখনই আমরা বলবো সেটা হলো সেকেন্ডারি হেমোরেজ। হ্যাঁ, প্রাইমারি হেমোরেজটা আমাদের বেশি খারাপ, সেকেন্ডারি হেমোরেজটা
খারাপ হলেও পেশেন্টকে টাইম পাওয়া যায় রিকভার করার অথবা ট্রিটমেন্ট দেওয়ার। কিন্তু প্রাইমারি হেমোরেজের কিছু কিছু ক্ষেত্রে আমরা একেবারে টাইমই পাই না। এখন এই প্রাইমারি মানে সেকেন্ডারিটা আলাদা করে, এখন প্রাইমারি হেমোরেজের কজ কেন হয়? হ্যাঁ, প্রাইমারি হেমোরেজের কজের জন্য আমরা খুব সহজ করে বলি যে 40, এটা মনে রাখা যায় 40 টি। একটা হলো এক নাম্বার টি হলো টোন। কিসের টোন? ইউটেরাসের টোন। তাহলে টোনটা কি হয়ে যায়? অ্যাটনিক ইউটেরাস হয়ে যায়, অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস ডেভেলপ করে, তাহলে অ্যাটনিক ইউটেরাস হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে ট্রমাটিক, কোনো কারণে যে ট্রমা হয়, তার মানে ধরো সার্ভাইকাল টিয়ার, ভ্যাজানাল টিয়ার, প্যারাইওসার্ভিক্যাল টিয়ার, হ্যাঁ, বা ইউটেরাস রাপচার, এগুলো যে কোনো ট্রমা হয় তাহলে ট্রমাটিকের কারণে সে ব্লিডিং হতে পারে। নাম্বার 3 হচ্ছে টিস্যু, এর মধ্যে প্লাসেন্টা এক্সপালশন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু ডিটেন টিস্যু রয়ে গেছে অথবা ইনভেসিভ প্লাসেন্টা। কিছু কিছু প্লাসেন্টা আছে যে পার্ট অফ দ্য প্লাসেন্টা বা হোল অফ দ্য প্লাসেন্টা ডিসিডুয়াকে পায়ার্স মাসল লেয়ারের মধ্যে ইনভেট করে থাকে, ওখান থেকে আর উঠায় আনা যায় না। তাহলে একটাটি হলো টোন, একটাটি হলো ট্রমাটিক, একটাটি হলো টিস্যু মানে ডিটেন টিস্যু, আর আরেকটাটি হলো থ্রম্বিন, দ্যাট মিনস ব্লাড অগুলোপ্যাথি, যেটাকে আমরা খুব সহজ করে তোমরা বলো ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার অগুলোপ্যাথি। কারো যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে তাহলেও তার এই থ্রম্বিনের কারণে তার ব্লিডিং হতে পারে। তাহলে প্রাইমারি পিপিএর জন্য চারটাটি সবসময় বলবো, এটা টোন, ট্রমাটিক, টিস্যু এন্ড থ্রম্বিন, এই চারটা মুখস্থ। এখন তার মধ্যে এই চারটাটির মধ্যে আমরা দেখি যে সবচেয়ে বেশি ব্লিডিং হয় ডিউ টু অ্যাটনিক ইউটেরাস, তার মানে টোন। এটা টোন, এক নম্বর যেটা টোন, টোনের কারণে দেখা যায় যে এই ব্লিডিংটা বেশি হয়। ইউটেরাসের টোন যদি লস অফ টোন যদি হয়, ইউটেরাসে ডেভেলপ করে, তাহলে 80% ক্ষেত্রে আমরা দেখি যে তাকে আমরা ইয়ে করতে পারি না। হ্যালো, আদাব, আসেন। এই রহিদুল, রহিদুল, এক মিনিট বাবা দাও। এই কি নাম? মতি, গেটটা খুললাম। ডাকলে আসিস না কেন? এই যে একটা ভদ্রলোক আছে, লাইটটা গুলো দেখেন। আরে ওই যে একটা ভদ্রলোক আছে, তোর ডাক্তার যখন দৌড়ে আসবে তা আসে না। খেতে বলছে, তুই তো জানিস যে ভাইয়া উপরে দিছে। একটু হোল্ড করো, যে ওই আমাকে একটা ওষুধ দিতে আসছে, আমি একটু টাকাটা দিয়ে দিই, দিয়ে তারপরে তোমাদের স্যারের একটা ওষুধ দিতে আসছে, একটু কেমোর ওষুধ। হ্যাঁ, এই আসো। কত টাকা বাবা বলো তো, কত টাকা? ৳৩৭,০০০। না না না, ওই তোমার যা টাকা তাই নিবা, এটা আবার তোর ব্যাপার না, তো যা ইয়ে তাই নিবা, সেটা নিয়ে সমস্যা না। আছে মোটামুটি, রোজা টোজা যখন করতে পারতেছে আল্লাহ রহমতে, সেজন্য ভালোই বলবো। হ্যাঁ, আগের বার তো তুমি দিয়ে দাওনি। ও তুমি দিয়েছো, কি ব্যাপার? ৩৭,০০০, ওখানে ৩৭ আছে, ৬০০ আমি দিয়ে দিই এখান থেকে। আসা যাচ্ছে, ওষুধ আসতেছে না? একটু গুনে নাও টাকাটা। ওইটা ৮টা আছে তো, ওই থাক, অসুবিধা নেই। আমি একটু ক্লাস নিচ্ছি অনলাইনে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওষুধ থাকে।
অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আমি যে একটা লিটিল দেখাচ্ছিলাম ওটা মনে হয় সম্ভব। আচ্ছা দেখি আমাদেরকে বলবে এটাই দেবে। হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো বসে চা খাও। আচ্ছা ওকে থ্যাংক ইউ। তাহলে আমি ইটিওলজিতে বলছিলাম কজ অফ দ্য পোস্টপার্টাম হেমোরেজ মধ্যে নাম্বার 4টি। ফার্স্ট হলো অ্যাট্রোসিটি বা টোন। তার আন্ডারে হচ্ছে এক নাম হচ্ছে গ্র্যান্ড মাল্টিপ্যারা। গ্র্যান্ড মাল্টিপ্যারা যদি হয়, গ্র্যান্ড মাল্টিপ্যারা যখন হয় তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ইউটেরাসটা এনলার্জ হয় বেশি এবং বারবার প্রেগনেন্ট হওয়ার জন্য এখানে ফাইব্রাস টিস্যু বেশি ফর্মেশন হয়। ফাইব্রাস টিস্যু বেশি ফর্মেশন হওয়াতে তখন ইউটেরাসের টনিসিটিটা নষ্ট হয়ে যায়। সেম জিনিস হচ্ছিল ওভার ডিস্টেশন অফ দ্য ইউটেরাস, যেমন মাল্টিপল প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, এমনি যদি কোনো কারণে কারো বিগ বেবি হয়, তারপরে ডায়াবেটিক মাদার যদি হয়, তাদের যদি ওভার ডিস্টেশন যদি হয়, ইউটেরাসের মাসল যদি তোমার বেশি লম্বা হয়ে যায়, লেন্থ যদি বেড়ে যায়, তাহলে ওর টনিসিটিটা ও লস করে আলটিমেটলি। আচ্ছা, ম্যালনিউট্রিশন এবং অ্যানিমিয়া, যারা অ্যানিমিকে ম্যালনিউট্রিশন থাকে তাদের তো কন্ট্রাক্টাইল পার্টটা অটোমেটিক্যালি এমনিতেই কমে যায়। এপিএস একটা কথা হচ্ছে যে এপিএস হয় তাদের দেখা যায় পিপিএস হওয়ার চান্স বেশি থাকে। এপিএস এর মধ্যে স্পেশালি যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে তাহলে ওদের কিন্তু পোস্টপার্টাম হেমোরেজটা বেশি হয়। যখন প্লাসেন্টা প্রিভিয়া পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম যে প্লাসেন্টা প্রিভিয়া থাকলে ওদের পোস্টপার্টাম হেমোরেজ বেশি হয়। তার কারণ কি, প্লাসেন্টা থাকে হচ্ছে লোয়ার সেগমেন্টে, লোয়ার সেগমেন্টে হচ্ছে নন রিট্রাকটাইল পার্ট, ওটা রিট্রাকশন হয় না। নন রিট্রাকটাইল পার্টের জন্য এখানে পিপিএসটা বেশি হয়। প্রলং লেবার, লং টাইম ধরে, ধরো 18 ঘন্টার বেশি যদি পেশেন্ট লেবার পেইনে থাকে তাহলে পেশেন্টের যে সমস্যাটা হয় সেটা হলো যে প্রলং লেবারের জন্য এমনি পেশেন্ট অ্যাজ এ হোল এক্সস্টেড থাকে এবং তার ইউটেরাসটাও এক্সস্টেড থাকে। ইউটেরাস যখন এক্সস্টেড হয়ে যায় তখন ও আর ওর টনিসিটিটা ঠিক মতো আসে না, কাজও করতে পারে না। অ্যানাস্থেসিয়ার মধ্যে স্পেশালি যদি আমরা জেনারেল অ্যানাস্থেসিয়া ব্যবহার করি, জেনারেল অ্যানাস্থেসিয়ার মধ্যে তোমার হ্যালোথেন ড্রাগ, ওটাতে আবার দেখা যায় যে ইউটেরাসের টোনটা নষ্ট হয়ে, টনিসিটিটা নষ্ট হয়ে যায়, ইউটেরাসের রিল্যাক্স বেশি থাকে, ব্লিডিংটা বেশি হয়। আমরা ইউজুয়ালি এখন সিজার করতেছি স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে, এই জন্য অ্যানাস্থেসিয়ার কমপ্লিকেশনটা এখন আমাদের জন্য একটু কমই হচ্ছে। ইনিশিয়েশন অর অগমেন্টেশন অফ দ্য ডেলিভারি বাই দ্য অক্সিটোসিন। ইনিশিয়েশন অর অগমেন্টেশন অফ দ্য ডেলিভারি বাই অক্সিটোসিন। আমরা যদি ইন্ডাকশন করি বা অগমেন্টেশন করি। ইন্ডাকশন মানে হচ্ছে ইনিশিয়েশন অফ দ্য লেবার পেইন, লেবার পেইন তোলার জন্য যদি আমরা কোনো ড্রাগ ইউজ করি সেটাকে বলতেছে আমরা ইন্ডাকশন। আর অগমেন্টেশন জিনিসটা কি, অগমেন্টেশন হচ্ছে পেশেন্ট লেবারে আছে, পেইন আছে, কিন্তু পেইনটা সাফিসিয়েন্ট না, আমাদের কাছে মনে হচ্ছে পেইনটা সাফিসিয়েন্ট না। পেইনটা সাফিসিয়েন্ট না মনে হওয়ার জন্য তখন যদি আমরা অক্সিটোসিন ড্রিপ দিই তখন সেটাকে আমরা বলবো হলো অগমেন্টেশন। তাহলে যেহেতু অগমেন্টেশন বা ইনিশিয়েশন যদি আমি করি অক্সিটোসিন ড্রাগ দিয়ে, ড্রাগ ইনডিউস পেইন যেহেতু, সেই জন্য তার কন্ট্রাক্টাইল পাওয়ারটা লস করে যায়। পারসিস্টেন্ট ইউটেরাইন ডিসটেনশন, এটা অনেকটা এর মতো, ওভার ডিস্টেনশন বা গ্র্যান্ড মাল্টিপ্যারার মতো, যে মাসেলগুলো যেহেতু ইলংগেটেড বেশি হয়ে যায়, ওর নর্মাল কন্ট্রাক্টাইল পাওয়ারে আসার যে কন্ট্রাকশনটা সেটা পারে না। ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস, ইউটেরাসে যদি তোমার ইউনিকর্নেট ইউটেরাস থাকে, বাইকর্নেট ইউটেরাস থাকে, আর্কুয়েট ইউটেরাস থাকে, তাহলে এদের মাসেলের ডিস্ট্রিবিউশনটা নর্মাল থাকে না। মাসেলের ডিস্ট্রিবিউশনটা যদি নর্মাল থাকে না, সেজন্য কন্ট্রাক্টাইল পাওয়ারটা ওদের লস হয়। তারপরে সেম জিনিসই অনেকটা, যে ইউটেরাইন ফাইব্রয়েড যদি থাকে, ইউটেরাসে যদি টিউমার যদি থাকে, যে জায়গায় ইউটেরাসের টিউমার থাকে সেই জায়গায়, যে জায়গায় ইউটেরাসের টিউমার থাকে সেই জায়গায়, আচ্ছা, যে জায়গায় ইউটেরাসের টিউমারটা থাকে সেই জায়গায় কিন্তু দেখা যায় যে তোমার ওই 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 জায়গার মাসেলটা আর কন্ট্যাক্ট করতে পারে না। ওইখানে যদি প্লাসেন্টা ইমপ্ল্যান্টেশন থাকে তাহলে তখন আমাদের পিপিএসটা বেশি হয়। মিসম্যানেজ থার্ড স্টেজ অফ দ্য লেবার, এটাও খুব একটা ইম্পর্টেন্ট টপিক। মিসম্যানেজ থার্ড স্টেজ অফ দ্য লেবার, যখন আমি তোমাদেরকে লেবার পড়াইছিলাম তখন লেবারের থার্ড স্টেজের ম্যানেজমেন্টটা কিন্তু পড়াইছিলাম। এই থার্ড স্টেজটাকে আমরা দুই ভাবে ম্যানেজ করি, একটা হলো কনভেনশনাল ম্যানেজমেন্ট, একটা হলো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। কনভেনশনাল ম্যানেজমেন্ট হচ্ছে আমরা ওয়েট করি, ওয়াচ অ্যান্ড ওয়েট আপ টু সেপারেশন অফ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টা সেপারেশন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। যখন প্লাসেন্টা সেপারেশনের সাইন সিম্পটম ভিজিবল হয়, প্লাসেন্টা সেপারেশনের সাইন সিম্পটম কি কি, একটা হলো পার্মানেন্ট লেন্থেনিং অফ দ্য কর্ড, যা যে অবস্থা ছিল
তাতে কটারও লেন্থেনিং বেশি হবে, তারপরে সাডেন গাশ অফ ব্লাড আসবে পার ভ্যাজাইনালি, আর হচ্ছে পার অ্যাবডোমিনাল যদি এক্সামিনেশন করি, অ্যাবডোমিনাল তুমি দেখবে এটা হার্ড এবং কন্ট্রাক্টাইল হয়েছে। তাহলে এরকম একটা সিচুয়েশন যখন পাবো, তখন আমি হচ্ছে প্লাসেন্টাটাকে কর্ডটা ধরে কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে প্লাসেন্টাটা এক্সপেল আউট করে ফেলি। হ্যাঁ, সেটা হচ্ছিল তোমার কনভেনশনাল ম্যানেজমেন্ট। আর একটা কি করি আমরা, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করি। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট এখন কিন্তু আমরা কনভেনশনাল ম্যানেজমেন্ট খুব একটা করি না। কনভেনশনাল ম্যানেজমেন্ট আমরা সেই লেবার রুমে করব যে লেবার রুম খুব বিজি লেবার রুম, একজন ডিউটি আছে, 3-4টা ডেলিভারি হচ্ছে একসঙ্গে, ওই ক্ষেত্রে আমরা কনভেনশনাল ম্যানেজমেন্টটা করবো। কিন্তু এখন আমরা চেষ্টা করবো সবসময় অ্যাক্টিভ ম্যানেজমেন্টের জন্য। অ্যাক্টিভ ম্যানেজমেন্টের 6টা স্টেজ বলছিলাম আগেই, 6টা স্টেজ মেনে আমরা অ্যাক্টিভ ম্যানেজমেন্টে চলে যাবো। 6টা স্টেজ কি কি ছিল? একটা আমার ছিল আফটার ডেলিভারি অফ দ্য বেবি per abdominal examination should be done to exclude the second twin. একটা টুইন আছে কিনা, এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে 2 ইউনিটস অফ আর্গোমেট্রি, 2 ইউনিটস অফ অক্সিটোসিন আমরা দিব আইএম জাস্ট আফটার ডেলিভারি। দেওয়ার পরে তারপরে আমরা কি করব, কন্ট্রোল কন্ট্রাক্ট, প্লাসেন্টা এক্সপেলড আউট বাই কন্ট্রোল কন্ট্রাকশন। কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে প্লাসেন্টাটা এক্সপেলড আউট করে ফেলবো। তারপরে আমরা কি করব, তারপর হচ্ছে ফান্ডাল মেসেজ দেব, তারপরে কি করব, তারপরে হচ্ছে ইউটেরোভেজাইনাল ক্যানেলটাকে এক্সপ্লোর করব। তারপর 6 নম্বরে কি করব, এক্সামিনেশন অফ দ্য প্লাসেন্টা কর্ড এন্ড মেমব্রেন। এই 6টা স্টেপ হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবারের হচ্ছে 6টা স্টেজ। তারপর একটা ছিল কনস্ট্রিকশন রিং। কনস্ট্রিকশন রিং হচ্ছিল আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্ট। ইউটেরাসের 2টা সেগমেন্ট, তো আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্ট। এই আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্টের মাঝখানে থাকে সার্কুলার মাসল। এই সার্কুলার মাসলগুলো তখন একটা কন্ট্রাকশন করে রিং এর মতো তৈরি করে, যেটাকে বলে কনস্ট্রাকশন রিং। ও কন্ট্রাক্ট করে রিং তৈরি করে, আপার একটা সেগমেন্ট তৈরি করে, লোয়ার একটা সেগমেন্ট তৈরি করে। এই রিং হওয়ার জন্য দেখা যায় তখন খুব বেশি পরিমাণে ওপর সেগমেন্ট কন্ট্রাক্ট করতেছে না, পিপিএস বেশি হচ্ছে। আর একটা হচ্ছে প্রিসিপিটেড লেবার। প্রিসিপিটেড লেবার হচ্ছে যদি 2 ঘন্টার মধ্যে একদম ফার্স্ট এসে সেকেন্ড এসে কমপ্লিট হয়ে যায়, সাডেন যদি একটা ডেলিভারি হয়, সাডেন যদি সার্ভিক্স ওপেন হয়ে যায়, সার্ভিক্স অস ডাইলেটেশন হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়, তাহলে হয় প্লাসের ইউটারাসটা আর কোপ আপ করতে পারে না। এত দ্রুত ডেলিভারি হলে ও আবার যে কন্ট্রাকশন করে কোপ আপ করবে সে ক্ষমতা ওর থাকে না। সেই জন্য দেখা যায় যে প্রিসিপিটেড লেবার যাদের হয় তাদের তোমার হচ্ছিল পিপিএসটা বেশি হয়। ট্রমাটিকে তোমার 20% কজ ট্রমাটিক, কম্বিনেশন অফ অ্যাট্রোসি ট্রমাটিক কজ অনেক বেশি দেখা যায়, এটা হতে পারে। আর কগলেশন ডিসঅর্ডার, যেটাকে আমরা বলতেছি হলো থ্রম্বিন, এগুলা ইটিওলজির মধ্যে 4টা। এখন হাউ উই ক্যান প্রিভেন্ট দ্য পিপিএস, এই প্রাইমারি পিপিএস বা অ্যাট্রোসিটি, এগুলোকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো? আমাদের ইম্পর্টেন্ট কিন্তু প্রিভেনশনটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যদি প্রিভেনশন না করতে পারি, আমরা ট্রিটমেন্ট করে অত পেশেন্টটাকে সেভ করতে পারবো না। প্রিভেনশনের মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য ওমেন। এই হেলথ স্ট্যাটাসটা ইমপ্রুভ করার জন্য আমাদের অ্যান্টিনেটাল যদিও বলছে, কিন্তু আমরা প্রি প্রেগনেন্ট স্টেজে যদি কোনো পেশেন্টের হেলথ স্ট্যাটাস খারাপ থাকে, অথবা সে যদি প্রি প্রেগনেন্ট অবস্থায় আমাদের কাছে কাউন্সিলিং করতে আসে যে আমি বাচ্চা নিব কি নিব না, এই সময় যদি তার হেলথ স্ট্যাটাস যদি খারাপ থাকে, তাহলে আমরা তখনই তাকে কিন্তু ইমপ্রুভমেন্টের জন্য তাকে সাজেশন দিয়ে একটা মিনিমাম ওয়েট, স্ট্যান্ডার্ড একটা ওয়েটে এসে তারপরে সে কনসেপ্ট করার জন্য তাকে আমরা অ্যাডভাইস করবো। নেক্সট হচ্ছিল ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ডে আমরা যে কাজ করবো, হাই রিস্ক পেশেন্ট গুলোকে এক্সক্লুড করে ফেলবো। হু আর দ্য হাই রিস্ক পেশেন্ট ফর ডেভেলপিং দ্য পোস্টপার্টাম হেমোরাইজ? কোন পেশেন্ট গুলো আমাদের পোস্টপার্টাম হেমোরাইজ হতে পারবে, তাদেরকে আমরা এক্সক্লুড করে আগে থেকেই ব্লাড ম্যানেজ রেখে অ্যানিমিয়া কারেকশন করে আমরা তাদেরকে মানে প্রিপেয়ার্ড রাখবো যে যাতে পিপিএস না হয়, বা হলে আমরা যেন ম্যানেজ করতে পারি। এবং প্রত্যেকটা অ্যান্টিনেটাল পেশেন্টের গ্রুপিং এবং আরএস টাইপিং আমরা করি, এটা রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে করি, সেটাও করে পারি। এটা হলো অ্যান্টিনেটাল। হ্যাঁ, অ্যান্টিনেটাল। এখন আসলে ইন্ট্রানেটাল, মানে ডিউরিং লেবার, পেশেন্ট লেবার পেন শুরু হয়ে গেছে, ডিউরিং লেবার যদি হয়, তাহলে তখন আমরা কোন কোন জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। যেগুলো কজ ছিল আগে, যেগুলো কজ বললাম, ওই কজ গুলোকে আমরা অ্যাভয়েড করলে কিন্তু হবে। যেমন জুডিশিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সিডেটিভ এন্ড অ্যানালজেসিক ড্রাগ। আমরা যদি সিডেটিভ এবং অ্যানালজেসিক ইউজ করি, তাহলে অবশ্যই জুডিশিয়াসলি ইউজ করতে হবে। বেশি যদি সিডেটিভ দিই, বেশি যদি অ্যানালজেসিক দিই, তাহলে কিন্তু ইউটেরাসের মাসলটা ফ্ল্যাবি হয়ে যাবে এবং ওর কন্ট্রাক্টাইল পাওয়ারটা লস হয়ে যাবে। তারপরে হ্যাস্টি ডেলিভারি অফ দ্য বেবি ইজ টু বি অ্যাভয়েডেড। একেবারে টানা হিস্টার করে ডেলিভারি যদি করি, তাহলেও এটা আমরা করবো না। করতে গেলে দেখা যায় পিপিএস এর চান্স বেশি থাকে। কারণ হলো টানা হিস্টার করে ডেলিভারি করলে অনেকটা
অনেকটা তোমার হচ্ছে হলো প্রিসিপিটেট লেবারের মতো হবে, তাহলে ইউটারাসের মাসেল আর কোপ আপ করতে পারবে না। সেই জন্য আমরা হ্যাস্টি ডেলিভারিটাকে অ্যাভয়েড করবো। হ্যাঁ, তারপরে লোকাল আর ইপিডুরাল অ্যানাস্থেসিয়া। আমরা যদি ইপিডুরাল অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে কি যাবে না পেশেন্টটাকে ঠিক করতে হবে, কারণ ইপিডুরাল অ্যানাস্থেসিয়া দিলে একটু পিপিএস এর চান্স বেশি থাকে, কারণ লেবার পেইন ম্যানেজমেন্টের মধ্যে আমরা ইপিডুরাল অ্যানাস্থেসিয়া ইউজ করি। সার্ভিসেস অফ এক্সপার্ট অবস্টেট্রিক্স অ্যানাস্থেসিয়া, যদি অ্যানাস্থেসিয়া লাগে তাহলে অবশ্যই আমাদের একটা এক্সপার্ট অ্যানাস্থেটিস্ট এবং কে নিতে হবে যে প্রপার ভাবে অ্যানাস্থেসিয়া দিতে পারবে। এন্ড অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, যেটা বললাম যে আমরা এখন কনভেনশনাল ম্যানেজমেন্ট না করে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করি। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট 6টা স্টেপ, এই 6টা স্টেপ আমরা মেনটেন করার চেষ্টা করি। টেম্পটেশন অফ ফিডিং এন্ড নিডিং অফ দ্য ইউটেরাস, মানে ইউটেরাসে গুতাগুতি করা, বুঝছো, যে উপর থেকে চাপ দেওয়া, চেপে চেপে বের করে নিয়ে আসা, এগুলো যদি করতে যাই, এক কথায় মিসম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এই কথাটার অর্থ একসঙ্গে বলা ভালো, মিসম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ দ্য লেবার। তাহলেও আমাদের মিসম্যানেজমেন্ট না হয় অ্যাকুরেটলি ম্যানেজমেন্ট করতে হবে। তারপরে এক্সামিনেশন দ্য প্লাসেন্টা, এটা তোমার এই অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে চলে আসে যে প্লাসেন্টা এক্সামিনেশন করতে। এক্সামিনেশন দ্য প্লাসেন্টা, কর্ড আর মেমব্রেন, তিনটাই বলতে হবে, শুধু প্লাসেন্টা না। ইন অল কেস অফ দ্য ইন্ডিউস or accelerated labor by oxytocin, তাহলে আমরা ইন্ডিউস বা অ্যাক্সিলারেটেড লেবার অফ অক্সিটোসিনটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো এগুলা। আচ্ছা, এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরোভাজাইনাল ক্যানাল, এটাও আমাদের অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে জিনিসটা চলে আসে। টু অবজার্ভ দ্য পেশেন্ট ফর অ্যাবাউট 2 hours আফটার ডেলিভারি, আমরা এখন তো লেবারের স্টেজটাকে একটা 4th স্টেজ করেই ফেলেছি, যে একটা স্টেজে 4th স্টেজ, যেটা 1 ঘন্টা। 4th স্টেজে আমরা 1 ঘন্টা, ফার্স্ট 1 ঘন্টা যদি আমরা ফলো আপ করি, তাহলেও কিন্তু আমরা অবশ্যই আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট এন্ড ম্যাটারনাল মর্টালিটি এন্ড অলসো মরবিডিটি প্রিভেন্ট করতে পারবো। তাহলে এখানকার কিন্তু প্রিভেনশনটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কজ যেমন ইম্পর্টেন্ট, প্রিভেনশনটা সেরকম কিন্তু ইম্পর্টেন্ট। এগিয়ে চলে যাচ্ছে না, আবার নতুন করে দিতে হয় মনে হয়। এখন ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ ব্লিডিং। থার্ড স্টেজ ব্লিডিংটা কি বলেছিলাম?